তো স্টুডেন্ট, আমি অরিন্দম ঘোষ তোমাদের মাঝে হাজির হলাম। আজকে কিছু চমক দেখাবো তোমাদেরকে। প্রস্তুত হয়ে নাও, হাতে সময় নিয়ে জাস্ট 10টা মিনিট। আমার আজকে যে টাস্ক সেটা হচ্ছে যেই অ্যাডভান্সের একটা প্রশ্ন, এমন একটা প্রশ্ন যেটা 2019 সালে এসেছিল। যেই অ্যাডভান্স মানে বুঝছো, যেটা আইআইটির ভর্তি পরীক্ষার প্রশ্ন, যেই মেন্সের প্রশ্ন না, এটা অ্যাডভান্সের প্রশ্ন। এবং সেটা রোটেশনের উপরে প্রশ্ন এবং সকল কনসেপ্ট এই একটা প্রশ্নের মধ্যে আছে, যার ফলে এখানে লেখা আছে এক প্রশ্নে রোটেশন শেষ। তো অরিন্দম স্যার এই নিয়ে কথা বলবে যে প্রশ্নের মধ্যে ভ্যারাইটি কনসেপ্ট তোমার এখানে লাগবে। তো এত চমৎকার একটা প্রশ্ন অরিন্দম স্যার শুরু করতে যাচ্ছে, ঠিক আছে? আর এই প্রশ্ন করার আগে আমি সলভ করার আগে আমি বলছি যে এই প্রশ্নটা একটা তোমাদের একটা গিফট বলা যেতে পারে, যে নিউটনীয় বলবিদ্যা যারা পড়েছো বা পড়বা সবার জন্য একটা গিফট বলা যেতে পারে। গিফটটা কি স্যার? গিফটটা হচ্ছে স্যার এই আমার যে প্লেলিস্ট নিউটনীয় বলবিদ্যার বাংলাদেশের শতভাগ নির্ভুল প্লেলিস্ট আমি বানিয়েছি, যেখানে ডিটেইলসে, বুঝতে পারছো, অরিন্দম স্যার ডিটেইলসে তোমাদেরকে নিউটনীয় বলবিদ্যা 10টা লেকচারের মধ্যে, এবং এখানে 43 আওয়ার্স, অ্যাবাউট 43 আওয়ার্স মানে 43 ঘন্টার ক্লাস, এবং চুলচেরা বিশ্লেষণ শতভাগ নির্ভুলভাবে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, কথা বুঝতে পারছো? ছদ্ম বল, অলিক বল, নিউটনীয় বলবিদ্যার দেখো এখানে ঘর্ষণ নিয়ে আলোচনা হয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা কাছাকাছি, তাই না? ভরবেগের সংরক্ষণ নীতি নিয়ে আলোচনা হয়েছে, সংঘর্ষ রকেটের গতি, ডিটেলসে আলোচনা। প্রতিটা টপিক, আমি নিজের প্রশংসা নিজে করব না, আমাদের নিজের প্রশংসা আমরা নিজে করব না, ইবিডি তোমাদেরকে দিচ্ছে একবারে শতভাগ নির্ভুলভাবে নিউটনীয় বলবিদ্যার একটা প্লেলিস্ট তোমাদেরকে গিফট করছে, কথা বুঝতে পারছো? আর এখানে দেখো জড়তার ভ্রামক টর্ক, এই এই যে এই যে এই যে কন্টেন্টটা দেখছো না 8 ঘন্টার, এই কন্টেন্টটা হচ্ছে মনে করো আমার হচ্ছে কি বলা যায়, মানে এটা আমার সৌভাগ্য যে তোমাদেরকে এরকম কন্টেন্ট আমি দিতে পারছি। তো আমি যে প্রবলেমটা সলভ করাবো শুরুতে আমি বলে দিই, আমার এই প্লেলিস্টের মধ্যে যে এই দেখো যে এই যে জড়তার ভ্রামকে যেটা দেখছো না, টর্ক, কৌণিক ভরবেগ, এগুলো আছে, রোটেশন যেটা আলোচনা এখানে, আর বৃত্তীয় গতি এটা তো তার আগে ছিল 6 ঘন্টা। তো যারা এটা না বুঝবা তারা এই প্রশ্নটা সলভ করতে পারবে না। তো আমার প্রশ্নটা কি ছিল স্যার? প্রশ্নটা ছিল, একটু দেখে নাও, প্রশ্নটা ছিল অ্যাডভান্সের। একটা রড আছে, এই রড কি হচ্ছে, একটা তলের উপরে আছে, এবং তলের উপরে থেকে রডটা ভালোভাবে ছিল আটকে ঘর্ষণের কারণে, কথা বুঝতে পারছো? এই ঘর্ষণের কারণে এল দৈর্ঘ্যের একটা রড একটু টাচ করাতে সে ঘুরে পড়ে যাচ্ছে। তো এই ধরনের মানে ঘটনা, এই ঘটনা থেকে আমরা সেখানে বের করব কৌণিক ত্বরণ, তাই না? কৌণিক ত্বরণ বের করব, সেখানে বের করব কেন্দ্রমুখী ত্বরণ, কৌণিক বেগ বের করব, এবং অভিলম্ব প্রতিক্রিয়া বের করব। সেখানে হচ্ছে কি সুপার লেভেল কনসেপ্ট, ঠিক আছে? অভিলম্ব প্রতিক্রিয়া আমরা জানি তলের উপর লম্ব, এখানে কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া চেঞ্জ হবে। তো এই কন্টেন্ট, এই প্রশ্নের যে কন্টেন্ট তোমরা দেখবা, তার আগে আমি বলি, আমার এই ভিডিও যারা দেখবা, এই ভিডিও যারা দেখেছো বা যারা দেখবা, পুরোটা দেখবা, তারাই বুঝতে পারবা যে অ্যাডভান্স লেভেলের প্রবলেম কিভাবে সলভ করে। আর তোমাদের গতানুগতিক যে বইপত্র, তোমাদের যে বোর্ডের বইপত্র তুমি যতগুলো বই আছে, তুমি যদি পড়াশোনা করো, আমি অনেস্টলি বলছি তুমি এই প্রশ্নের সমাধান করতে পারবা না। হ্যাঁ, আমার যদি কন্টেন্ট দেখো তো অবশ্যই সমাধান করতে পারবা, কারণ এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটাতে খোলামেলা, এখানে খোলা চ্যালেঞ্জ, এখানে কোনো লুকোচুরি কিছু নাই। আমি ক্লিয়ারলি বলি, এই যে দেখছো না আমার এখানে দেখছো না এ টু জেড লেখা আছে না, এ টু জেড লেখা আছে। হ্যাঁ স্যার, এখানে কি লেখা আছে? জড়তার ভ্রামক, টর্ক, এগুলো আলোচনা হয়েছে আমার, তাই না? তো এই যে আমার ভিডিও দেখো, এখানে কমেন্ট করে দেখো। আমি কমেন্ট অনেকে করে, বাট আমি রিপ্লাই দিতে পারি না। আমাদের ইবিডির পক্ষ থেকে কিছু রিপ্লাই দেওয়া হয়, এবং আমিও চাই কিছু রিপ্লাই দিতে, বাট আমি সুযোগ হয়ে ওঠে না, বা কিছু কিছু রিপ্লাই আমি দিই আমার ইমেল থেকে। তো এখানে দেখো একজন বলছে যে অরিন্দম স্যার ও কামব্যাক দিল, শুধু আমিই পারলাম না। কোনো একটা স্টুডেন্ট বা কেউ একজন বলছে, এই কমেন্টটা খুব ভালো লেগেছে আমার, মাঝে মাঝে মনে পড়েছে যখন আমাকে কমেন্টটা করে। হ্যাঁ, তো কামব্যাক কেন দিতে পারবা না? কামব্যাক তোমরা সবাই দিতে পারবা। আরেকজন লিখেছেন বেস্ট কন্টেন্ট ইন বাংলাদেশ, মানে আমি জানি না, তৌহিদ কবির। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ, ইবিডির পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে, লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে। একদিনে 8 ঘন্টার ক্লাস নিয়েছেন, এত বড় ক্লাস কিভাবে নিলেন? আসলে বাবা 1 ঘন্টা 8 ঘন্টার ক্লাস তো একদিনে নেওয়া পসিবল হয় না, তাই না? এটাতেই সময় নিয়ে নিয়ে আমাদেরকে দিতে হয়। তো এটা আমি বলে দিলাম, ভিডিওতে বলেছেন, ভিডিওতে বলবেন, এটা বলেছেন, বলে দিলাম। দেখো তারপরে লিখেছে ফিজিক্স সিএস, মানে আনাস ভাইয়ের কথা বলছে। তো আনাস ভাইয়ের ডায়লগ, সে বিখ্যাত ডায়লগ। তারপরে বলছে কি জোস বেসিক। হ্যাঁ, বেসিক জোস কিনা জানি না, আমি পদার্থবিজ্ঞান একটু বোঝার চেষ্টা করি আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ,
আমার বেসিক কেমন তোমরাই বলবা। ফিজিক্স ইয়েস, অরিন্দম ঘোষ ইয়েস, আবার একই দাদা ইজ ব্যাক। ম্যাথগুলো এক্সট্রিম লেভেলের, হ্যাঁ আমার ম্যাথগুলো এক্সট্রিম লেভেলের থাকবে। আর এরকম আরও আছে, আরও আছে। আমি কমেন্ট, ব্রো ইজ ব্যাক। আর এখানে কি বলবো, ভাইয়ের ক্লাসিক্যাল ফিজিক্সের অ্যাপ্লাইড মেকানিক্সে আগ্রহী, ভালো দক্ষতা, থ্যাংক ইউ স্যার। আমি পুরো নিউটনিয়ান মেকানিক্স প্লেলিস্ট দেখেছি, কিন্তু টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুই কনসেপ্টকে একসাথে সলভ করার শর্টকাট কোনো টিক আছে কি? আমি মনে হয় উত্তর দিয়েছিলাম এখানে। আর এখানে অসাধারণ হয়েছে স্যার, আমি নিজের প্রশংসা নিজে করছি না, মানুষজন প্রশংসা করেছে। তবে আমার যে ভুলভ্রান্তি যদি থাকে, অনেক ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো তোমরা ধরে দিবা, তোমাদের জন্য সবকিছু। তো আমি সাজেস্ট করবো কি, আমার এই প্লেলিস্টটা তোমরা দেখো, ঠিক আছে? আমার এই প্লেলিস্টটা তোমরা দেখো, নিউটনীয় বলবিদ্যার প্লেলিস্ট যেটা আমার আছে, সেই প্লেলিস্টটা তোমরা পুরোটা দেখবা। এটা বাংলাদেশের জন্য উপকার হবে, অ্যাডমিশনের জন্য উপকার হবে। আর রোটেশন এমন একটা জিনিস না, ঘূর্ণন গতি নিয়ে, যারা রোটেশন বোঝে না তারা ফিজিক্সই বোঝে না। তো প্রশ্নটা দেখো, ফিরে আসি। তো এখানে বলছে কি একটা রড আছে এবং সেটা একটা ফ্লোরে আছে, একটা সমতল ফ্লোরে আছে। তো ভালো কথা স্যার, ফ্লোরে আছে। তো ফ্লোরে থাকা অবস্থায় কি অবস্থায় আছে? এখানে ফ্রিকশন কাজ করছে, এখানে স্যার ফ্রিকশন কাজ করছে, এখানে এমনভাবে আটকে আছে, এখানে এমনভাবে আটকে আছে, মানে কবজার মতো হিঞ্জ অবস্থায় আছে এরকম, যে সাফিসিয়েন্ট ফ্রিকশন আছে এখানে, ইংরেজিকে বাংলা করে নিয়েছি। এখানে পর্যাপ্ত ঘর্ষণ বল কাজ করছে, যার ফলে এটা এমন না যে তুমি সাধারণ পুশ করবা এটা উপরে উঠে যাবে, সরলরেখা বরাবর সেন্টারটা নেমে যাবে, এরকম কিন্তু না। এখানে ফ্রিকশন এমনভাবে আছে যে তুমি যদি পুশ করো এটা জাস্ট ঘুরবে, মানে যদি দৃঢ় অবলম্বনে রাখো, মানে হিঞ্জ পয়েন্ট হিঞ্জ করে রাখো, তাহলে টাচ করলে কি হবে, সেটা ঘুরবে। তো এরকম ব্যাপার যে এটা এমনভাবে আছে যে জাস্ট ঘুরতে পারে। কথা বোঝা যাচ্ছে? প্রশ্নের প্রতিটা শব্দ কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, আমি আগে বলে দিচ্ছি। তো এখানে বলছে কি, দণ্ডের ভর হচ্ছে এম আর লেন্থ হচ্ছে এল। এখানে দণ্ডের ভর বলেছে স্যার এম আর লেন্থ বলেছে এল, কোনো সমস্যা নেই স্যার, এম আর এল নিয়ে আমরা কাজ করব। এখানে বলছে কি, তারপর বললাম যে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হলো মানে জাস্ট একটা ছোট একটা পুশ করে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে একটা জেন্টলি এখানে একটা পুশ করা হয়েছে, এখানে জেন্টলি একটা পুশ করা হয়েছে, যার ফলে এটা রোটেট করা শুরু করেছে। এবার বলছে কি, না পিছলে ঘূর্ণন করতে থাকলে নিচের দিকে পড়তে থাকে। হ্যাঁ স্যার, পড়তে থাকে। দণ্ডটি উলম্বের সাথে 60 ডিগ্রি যখন কোণ তৈরি করে, দণ্ডটা যখন স্যার উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে, কথা বুঝছো? দণ্ডটা যখন উলম্বের সাথে এরকম পজিশন আসবে, 60 ডিগ্রি কোণ তৈরি করবে, তখন আমাদের কি কি বের করতে হবে? যখন থিটা যেটা হবে না, এই থিটা যখন হবে 60 ডিগ্রি, তখন কি কি করতে হবে এটা বলছে। তখন বলছে কি, দণ্ডটির কৌণিক ত্বরণ হবে এত। এখানে মাল্টিপল চয়েস যেটা বলতে পারো, এখানে একটাই যে সঠিক উত্তর তা না, কোনটা কোনটা সঠিক উত্তর সেটা বের করতে বলেছে। তো এই ধরনের প্রশ্ন অ্যাডভান্সে এসেছিল। তো বলছে কি, কৌণিক ত্বরণ বেগ মানে এটা হবে, তারপরে কৌণিক বেগ এটা হবে। তো আমাদের ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে কৌণিক বেগটা বের করে ফেলা। তো তুমি একটু চিন্তা করে দেখো, আমি যদি এই প্রশ্নটা সলভ করি, স্যার এখানে এটা যদি হয় সেন্টার অফ মাস, মানে ভরকেন্দ্র ক্লাসটা আমার দেখতে হবে। ভরকেন্দ্র না বুঝলে কিন্তু এগুলো কিছুই বুঝবে না। তো ভরকেন্দ্রটা যদি বোঝো এখানে, তো সেন্টার অফ মাস কি হবে স্যার, রোটেট করে এটা এই পয়েন্টে আসবে। তো এখানে একটা সার্কুলার পাথ সে ফলো করবে, একটা সার্কুলার পাথ স্যার এ ফলো করবে। তো দণ্ডটা বুঝতে পারছো, এই বৃত্তীয় একটা পথে সে যাবে। তো আমার সেন্টার অফ মাস যদি নিচে নেমে যায়, কথা বুঝতো, তো কতটুকু নামবে? যতটুকু নামবে ততটুকু পোটেনশিয়াল এনার্জি লস করবে, আর পোটেনশিয়াল এনার্জি যতটুকু লস করবে, মানে বিভব শক্তি যতটুকু লস করবে, ততটুকু গতিশক্তি হবে। আর গতিশক্তি থেকে আমরা বের করতে পারবো স্যার কৌণিক বেগ। হ্যাঁ স্যার, কৌণিক বেগ। তো তোমাকে বলেছে কৌণিক বেগ যেটা হবে সেটা বলছে √3g/12। ভালো কথা, আমরা এখন বের করবো। তো আমরা বের করবো কিভাবে, কতটুকু নেমেছে দেখো, এটা কতটুকু স্যার নিচের দিকে নেমেছে। আমার এই যে হাইটটা দেখছো না, এই হাইটটা হচ্ছে স্যার L/2। হ্যাঁ স্যার, কমন সেন্স। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কথা বুঝছো? তো একটু দেখো, আমি যদি বলি এটা এল, এতটুকু দৈর্ঘ্য এল, তাহলে বুঝতে পারছো কতটুকু ডিপ হয়েছে, কতটুকু নিচে নেমেছে। তো এটা হবে কি L/2। দেখো এটা কত হবে, এটা হবে তোমার L/2 sin 60। হ্যাঁ স্যার, আর এই হাইটটা যেটা হবে সেটা হবে, L/2 স্যার cos 60। হ্যাঁ স্যার, একদম সঠিক কথা। তো এখন যদি তুমি একটু খেয়াল করে দেখো, যে আমি যদি ঘটা দেখি সলভ করি, তাহলে আমার এটা আসবে কি mg আর কি h, কতটুকু নেমেছে দেখো, L/2 cos 60 মানে কত, L/4।
তাই না? cos 60 মান হাফ, তো l/4 নেমেছে, বুঝতে পারছো? এটা l/4 হলে কি হবে? এতটুকু l/4 হবে, এটাও হবে স্যার, এটাও হবে তোমার l/4। কতটুকু নিচে নেমেছে স্যার? l/4, 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 l/2। তো আমার এটা হবে কি l/4। তো mgh দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এখানে বের করবো কি? এটা দেখো, এখানে ঘটনা হচ্ছে কৌণিক বেগ বের করতে বলছে, তো বলবো আমরা হাফ আই ওমেগা স্কোয়ার। হোয়াট ইজ আই? দেখো হিঞ্জ যে পয়েন্টে এটা ফিক্সড অবস্থায় আছে না, সে পয়েন্টের সাপেক্ষে ঘুরছে, তো এটা আই কত হবে? আই হবে মোমেন্টাম ইনার্শিয়া হবে এম এল স্কোয়ার বাই 3 হাফ আই ওমেগা স্কোয়ার। এবার দেবো কি হাফ আই ওমেগা স্কোয়ার। তো এই ওমেগার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ স্যার, সুন্দর কথা, ওমেগার ভ্যালু পেয়ে যাব। তো এল এল তোমার এখানে গন, কথা বুঝতে পারছো? এল এল গন, একটা এল থাকবে, এল স্কোয়ার আছে, আর এখানে দেখো এম এম গন, যার ফলে আমরা এখান থেকে ওমেগা যেটা বের করবো, ওমেগার যে মান আসবে একটু খেয়াল করো, এখানে 2 2, কথা বুঝতে পারছো? 2, 4কে ভাগ করো 2, তাহলে এটা আসবে 3g 3g বাই 2l আন্ডার রুট। এই হলো তোমার ওমেগা, এই হলো তোমার ওমেগা। এবার তুমি করবা কি? ওমেগা তো পেয়ে গেলা, এবার এবার আমরা বের করবো কি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ কি বলেছে? 2g/l। আমরা এটা দেখবো 2g/l কিনা, কৌণিক ত্বরণ দেখবো। তো আমার এটা কি সঠিক? এটা কি সঠিক? ইয়েস, এটা ট্রু। আচ্ছা, ক দেখো, তোমাকে বলেছে কৌণিক ত্বরণ। তো আমার এই ছিল দণ্ড 60 ডিগ্রিতে, কথা বুঝছো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার 60 ডিগ্রি, ভালো কথা। তো এটা ছিল সেন্টার, তাই না? এটা ছিল l/2। তো আমার এখানে কাজ করছে কি? mg কাজ করছে নিচের দিকে, দণ্ডের ভর হচ্ছে m, তো mg স্যার নিচের দিকে কাজ করছে, দণ্ডের দৈর্ঘ্য স্যার l। তো ওমেগা বের করতে বলেছে, সরি অ্যালফা বের করতে বলেছে, তাই না? আমাকে কি বের করতে বলেছে? কৌণিক ত্বরণ অ্যালফা। তো হোয়াট ইজ অ্যালফা? অ্যালফা কোথা থেকে বের করবো? আমরা বের করবো টর্ক থেকে। 1 নাম্বার যদি সলভ করো, তো টাউ ইকুয়াল টু আই আলফা। আর আমি একটু ক্লিয়ারলি বলি, নিখুঁতভাবে বলি, টাও যার যার সাপেক্ষে হবে, আয়ও তার সাপেক্ষে নিতে হবে, এটা হচ্ছে শর্ত। তো টাও আমি কার সাপেক্ষে নিব? টর্ক আমি নিব হিঞ্জ পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে আমি টর্ক নির্ণয় করব। তো দেখো এই লেনটা কত স্যার? l/2। হ্যাঁ স্যার, l/2। তো এখন যদি একটু ভালোভাবে দেখো যে ফোর্স যেটা কাজ করছে এমজি, এমজি কাজ করছে নিচের দিকে। হ্যাঁ স্যার, এমজি কাজ করছে নিচের দিকে। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো এ লেনটা কত হবে? এ লেনটা কত হবে? এ লেনটা হচ্ছে l/2 sin 60। আমি কিন্তু আগেই বের করে নিয়েছি, আগেই তোমাদেরকে বের করে বুঝিয়ে দিয়েছি। এটা যদি cos 60 হয়, তাহলে এই পারপেন্ডিকুলার যেটা হবে না, এই পারপেন্ডিকুলার যেটা হবে না, সেটা হচ্ছে sin 60, তাই না? কথা বোঝা যাচ্ছে? থিটার ডিরেকশনে যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে cos 60। আর এদিকে যে পারপেন্ডিকুলার, যে দেখো এটা যেটা দেখছো না, এতটুকু দেখছো না, এটাই বলছি স্যার sin 60, l/2 sin 60। তো স্যার l/2 sin 60 মানে √3l/4। হ্যাঁ স্যার, আমার এতটুকু লেন্থ যেটা, সেটা হচ্ছে √3l/4। তো আমরা টাও যেটা নিব, সেটা নিব হিঞ্জ পয়েন্টের সাপেক্ষে, আর আয়ও নিব হিঞ্জ পয়েন্টের সাপেক্ষে। হিঞ্জ মানে বুঝছো, এখানে সে কবজার মতো করে আটকে আছে ফ্রিকশনের কারণে, ঘর্ষণের কারণে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো টাও ইকুয়াল টু আই আলফা। তো টাও কিভাবে বের করব? আমরা টর্ক বের করার নিয়ম জানি কি? এফ ইন্টু আর পারপেন্ডিকুলার, অথবা বলতে পারো আর ইন্টু এফ পারপেন্ডিকুলার। মান তো আমরা এভাবে বের করবো। হ্যাঁ স্যার। তো আমরা এমজিটাকে পুরোটা নিয়ে নিই, এমজিকে পুরোটা নিয়ে নাও, এমজিকে পুরোটা নিয়ে নাও। আর এখানে দেখো 3√3l/4। হ্যাঁ স্যার, এটা হচ্ছে কি আমার টর্ক হিঞ্জ পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে না? আমি বল পুরোটা নিলাম, আর পারপেন্ডিকুলার এখানে আরটাকে নিলাম, কথা বুঝতে পারছো? আমি এটাকে নিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে, এটাকে কাজে লাগালাম, ঠিক আছে স্যার। তো এখন আমরা করব কি? এখন আমরা করব কি? আই আলফা। হোয়াট ইজ আই? ml²/3, ঠিকই আছে। এবার আলফার তুমি এখান থেকে বের করে ফেলতে পারো। এখানে তুমি কৌণিক ত্বরণ যে অ্যালফা ঘুরছে না, কৌণিক ওমেগা যেটা তুমি পেয়েছো, অ্যালফা তুমি এবার পাবা। ওমেগা কত পেয়েছিলাম স্যার? ওমেগা আমরা পেয়েছিলাম √3g/12, √3g/12, এটা তুমি পেয়েছিলাম ওমেগা। এবার বের করবা আলফা। তো আলফা বের করো, আলফা বের করো। তো আলফা বের করবা, দেখো এখানে l² l গন, একটা এল থাকছে, m গন। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো অ্যালফার যে মান আসছে না, অ্যালফার যে তুমি এখানে ভ্যালু পাবা, সেটা হবে তোমার এখানে, একটু খেয়াল করে দেখো, 3√3g/4l। অ্যালফার যে মান তোমার, সেটা বের হয়েছে 3√3g/4l। তো দেখি চেক করে, দেখি চেক করে। তো অ্যালফার যে মান এখানে বলেছে
2g/l, এটা হবে না। ক রং, ক নো রং, এটা হবে না, ঠিক আছে। এবার দেখো অ্যালফা বের হয়ে গেছে, এবার বলছে ভর কেন্দ্রের কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ বলছে এটা হবে 3g/4। তো কেন্দ্রমুখী ত্বরণ বের করার দিকে যেতে হবে। আমার এখানে কেন্দ্রমুখী ত্বরণ বের করব, ভালো কথা। আমি অ্যালফার যে ভ্যালুটা পেয়ে গেলাম, একটু মাথায় রাখো, ওমেগার ভ্যালু মাথায় আছে। কেন্দ্রমুখী ত্বরণ বের করার নিয়ম কি? ভালো কথা স্যার, কেন্দ্রমুখী ত্বরণ বের করার স্যার নিয়মটা কি? কেন্দ্রমুখী ত্বরণ বুঝতে পারছো? তো সেন্টার অফ মাস, যেটা ভর কেন্দ্র, তুমি চিন্তা করো, আমরা কেন্দ্রমুখী ত্বরণ বের করবো কি? কেন্দ্রের দিকে যে নিট ত্বরণ, এটা হচ্ছে এসি। একটা বস্তু যখন তোমার রোটেট করে, ঘোরে, তখন তার কেন্দ্রমুখী ত্বরণ থাকে একটা, সেটা হচ্ছে নিট ত্বরণ কেন্দ্রের দিকে। আর আরেকটা থাকে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, যাকে বলা হয় স্পর্শী ত্বরণ, এটি। তো এসি আর এটি এখন আমাদেরকে বের করতে হবে। আর তুমি খুব ভালোভাবে জানো স্যার, এই অ্যাঙ্গেলটা আমার এখানে দেওয়া হয়েছে 60 ডিগ্রি, কথা বুঝছো? আর নিচে কাজ করছে কি আমার এমজি, নিচে কাজ করছে কি স্যার আমার এখানে এমজি, এমজি কাজ করছে নিচের দিকে, ওজন কাজ করছে সেন্টার অফ মাস দিয়ে নিচের দিকে। কথা যদি বোঝো, তো এটা যদি 60 ডিগ্রি হয়, কথা বুঝো, এটা যদি 60 ডিগ্রি হয়, তো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা স্যার 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই স্যার, আমরা বুঝতে পারছি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে স্যার এটা হচ্ছে 30 ডিগ্রি, লজিক্যাল কথা। 60 30 তো 90 হবে, তাই না? স্পর্শী ত্বরণ কেন্দ্রমুখী ত্বরণ 90 ডিগ্রিতে থাকে, ভালো কথা স্যার। তো কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে, বের করবো। কেন্দ্রমুখী ত্বরণ কি স্যার? আমরা যদি বলি হোয়াট ইজ এসি, এসি, এসি কি কেন্দ্রমুখী ত্বরণ, এর মান কি হবে? কেন্দ্রমুখী ত্বরণ হবে ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর, ফর্মুলা তো আমরা জানি। তো এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, তো আমি কেন্দ্রমুখী ত্বরণ পাবো এসি। এসির মান দেখো, ওমেগার মান দেখো, ওমেগার মান আমাদের ছিল √3/3g/12। তো আমরা বলবো যে স্যার এখানে 3g/12, হ্যাঁ স্যার, এটা কি ছিল আমার ওমেগা স্কোয়ারের ভ্যালু, তাই না? রুট উঠে গেল। আর আর যেটা আরটা কি হচ্ছে আমার বলো, আরটা হচ্ছে আমার L/2, আরটা হচ্ছে স্যার L/2। তো এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে স্যার এই এল কাটা, তো এসির যে আমার ভ্যালু আসছে সেটা হচ্ছে 3g/4, 3g/4। তো তুমি এসি পেয়ে গেলা, তুমি কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেলা। এবার এটি বের করতে বলছে, তো এটি কিভাবে বের করব? এটির আমরা ফর্মুলা যেটা জানি, এটা হচ্ছে স্পর্শী ত্বরণ, এটা হচ্ছে কি আর আলফা, এটা আমরা জানি আর আলফা, কথা বুঝতে পারছো? তো আর যেটা সেটা হচ্ছে L/2, আর যেটা সেটা হচ্ছে স্যার L/2। আর অ্যালফা যেটা, অ্যালফা যেটা আমরা পেয়েছি, দেখো অ্যালফা কিন্তু আমরা আগে বের করে নিয়েছি, হ্যাঁ স্যার আলফা বের করে নিয়েছি 3√3g/4l, 3√3g/4l, কথা বুঝতে পারছো? তো এখান থেকে তুমি এটির ভ্যালু পেয়ে যাবা, এখান থেকে তুমি স্যার এটির ভ্যালু পেয়ে যাবা, কথা বুঝো? এল তো এখানে গণ হয়ে গেল, এল তো গণ হয়ে গেল। তো এটির যে মান তোমার এখানে বের হয়ে আসবে, সেটা আসবে স্যার 3√3/8 ইন্টু জি। তুমি এটি পেয়ে গেলা, তুমি এসি পেয়ে গেলা। দেখো 3g/4 আর এটা 3√3 আন্ডার, দেখো 3√3/8 ইন্টু জি, কথা বুঝতে পারছো? এখন আমরা করবো কি? এখন দেখো আমার কেন্দ্রমুখী ত্বরণটা চেয়েছে না, আমাদের এটা চেয়েছে। তো কেন্দ্রমুখী ত্বরণ কি? 3g/4। আমাদের প্রশ্নে কি আছে স্যার? প্রশ্নে যেটা বলছে কেন্দ্রমুখী ত্বরণ 3g/4, তো এটা আমার সঠিক। আমার গ হচ্ছে কি ইয়েস, এটা সঠিক। এবার আসছে তোমার খ। তোমরা সাধারণ বইপত্র থেকে এটা সলভ করতে পারবে না, বা তোমাদের যদি তোমার মানে বেসিক যদি ঠিক না থাকে, তাহলে তুমি সলভ করতে পারবে না। এখানে বলেছে অভিলম্ব প্রতিক্রিয়া বের করো। তো তোমরা বলবে যে অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে তলের উপর লম্বভাবে কাজ করে, আর অভিলম্ব প্রতিক্রিয়া কি হবে? বস্তুর ওজন যেহেতু এমজি, তো এমজি হবে, ভুল হয়ে যাবে কিন্তু। অভিলম্ব প্রতিক্রিয়ার মান কিন্তু এখানে বলেছে mg/16। তো mg/16 হয় কিনা এটা বের করবো। এটা বের করার নিয়ম আছে, নিয়মটা কি আমি শর্টে তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, তো লম্ব প্রতিক্রিয়া বল যদি এখন আমরা বের করি, তো আমরা করবো কি স্যার? আমরা দেখাবো যে স্যার দণ্ডটা কোথায় ছিল, স্যার 60 ডিগ্রি রোটেট করেছিল, হ্যাঁ স্যার 60 ডিগ্রি রোটেট করেছিল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার 60 ডিগ্রি, হ্যাঁ স্যার। এখানে কি কি ফোর্স কাজ করছিল? দেখো এমজি কাজ করছিল সেন্টার অফ মাস দিয়ে, এমজি, হ্যাঁ স্যার, এটা তো আমরা জানি। আর এখানে দেখো দুইটা বল হচ্ছে এখানে, একটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন, আর একটা হচ্ছে ফ্রিকশন এফ। ফ্রিকশন এফ কিন্তু একে ধরে রেখেছে, আর লম্ব প্রতিক্রিয়া বল কিন্তু উলম্বভাবে কাজ করছে, তলের উপর লম্বভাবে কাজ করছে। আর স্যার আপনি এটা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে লম্ব প্রতিক্রিয়া বল তলের উপর লম্ব, আপনার কন্টেন্ট আমরা দেখেছি, আপনি অনেক সুন্দর করে পড়িয়েছেন, যেগুলো অন্যদের মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ স্যার, সুন্দর করে পড়িয়েছেন। তো লম্ব প্রতিক্রিয়া বল তলের উপর লম্ব, কিন্তু লম্ব প্রতিক্রিয়া বল বের করার নিয়ম কি? দেখো লম্ব প্রতিক্রিয়া বল বের করার যে নিয়ম, সেটা কিন্তু ডাইরেক্ট আমি বলি, সেটা বসাবো আমরা F = ma।
এই ফর্মুলা। আর এখানে যে এফটা হচ্ছে না, এটা হবে কি নিট এক্সটার্নাল ফোর্স, এটা হবে নিট এক্সটার্নাল ফোর্স, নিট বাহ্যিক বল, কথা বুঝতে পারছো, নিট এক্সটার্নাল ফোর্স। আর এ যেটা হবে সেটা হবে ভর কেন্দ্রের ত্বরণ। তো আমি এই জন্য বলছি যে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি এই প্রশ্ন সলভ করতে পারবে না। তো ভর কেন্দ্রের ত্বরণ বুঝছো, ভর কেন্দ্রের ত্বরণ কি কি স্যার? ভর কেন্দ্রের ত্বরণ তো আপনি জানি, এখানে একটা আছে স্যার এদিকে এসি আর এদিকে আছে একটা এটি, এটি। তো আমি যদি বলি যে স্যার এই অ্যাঙ্গেলটা যদি বলা হয় 60, তো আমার এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে 60, হ্যাঁ স্যার। আর এটা 60 হলে এটা হবে 30, আপনি এর আগেও বলেছেন, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তো আমাদের কাজ হচ্ছে ওয়াই ডিরেকশনে লম্ব প্রতিক্রিয়া বল যেহেতু ক্রিয়া করছে, এবং ওয়াই ডিরেকশনে আমার এমজিও ক্রিয়া করছে, তো ওয়াই ডিরেকশনে আমরা এফ নিট ইকুয়াল টু এম এ আমরা এখানে প্রয়োগ করব, হ্যাঁ স্যার। তো ওয়াই ডিরেকশনে যদি তুমি এফ নিট ইকুয়াল টু এম এ লাগাও ইন ওয়াই ডিরেকশন, এখানে যদি ওয়াই ডিরেকশনে লাগাও ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনে আমরা এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো একটু খেয়াল করে দেখো, এমজি নিচে এন ওপরে, স্যার নিচের দিকে তো নামছে তাই না, তো এমজি নিচে এন ওপরে। ফ্রিকশন বের করতে গেলেও আমরা এই ফর্মুলা লাগাবো, লম্ব প্রতিক্রিয়া বল বের করতে গেলেও এই ফর্মুলা লাগাবো। তো আমরা এম ইন্টু এ, এম ইন্টু এ, এখন তুমি এ কে কি করে বের করবা? তো বোঝো আমরা যেহেতু ওয়াই ডিরেকশনে লাগাচ্ছি না, ফোর্স নিচ্ছি কম্পোনেন্টগুলো, তো যার ফলে আমাকে ত্বরণের কম্পোনেন্টগুলোকে ওয়াই ডিরেকশনে নিতে হবে। হ্যাঁ স্যার খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন। তো এসি দেখো, এসি কাজ করছে এইভাবে, হ্যাঁ স্যার, আর এটি কাজ করছে এইভাবে, হ্যাঁ স্যার। আর এখানে যে অ্যাঙ্গেলটা আমাদের দেখিয়েছেন আপনি স্যার সুন্দর করে এটা বুঝিয়ে দিয়েছেন স্যার, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর স্যার এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এসিকে যদি ব্রেক করো, এসিকে যদি ব্রেক করো, তো একটা আসবে এদিকে আসবে এসি সাইন 60, আর এদিকে আসবে এসি কস 60। কস 60 মানে বুঝছো, এসি কস 60, কস 60 মানে হচ্ছে হাফ। একইভাবে এটিকে যদি ব্রেক করো, এটিকে যদি তুমি ব্রেক করো, তো এটিকে তুমি ব্রেক করলে এদিকে যেটা হবে সেটা হচ্ছে স্যার এটি সাইন 30, আর নিচে যেটা আসবে ওয়াই ডিরেকশনে সেটা আসবে আমার এটি cos 30, cos 30 মানে √3/2, কথা বুঝতে পারছো? তো নিচের দিকে আমার নিট ফোর্স কি, সরি নিচের দিকে আমার নিট এক্সেলারেশন কি স্যার? নিচের দিকে নিট এক্সেলারেশন হচ্ছে এটি আর এসির এই কম্পোনেন্টগুলো, হ্যাঁ স্যার এগুলো নিট করতে হবে। তো যার ফলে আমরা এখানে লিখবো কি এটি √3/2 প্লাস আমরা লিখবো এসি বাই 2। তো এখন তুমি এটির মানও জানো, হ্যাঁ স্যার এটির মান জানি, এসির মানও জানো, হ্যাঁ স্যার এসির মানও জানি। আপনি খুব সুন্দর করে এটা বের করে দিয়েছেন। তো এসি আর এটির যে মান আমরা এখানে পেয়েছি সেই মানগুলো যদি তুমি এখানে বসাও, এখানে যদি বসাও, তাহলে তুমি লম্ব প্রতিক্রিয়া বলের মান তুমি পেয়ে যাবা। এখানে দেখো এম এম কেটে যাবে, তুমি এন এর যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে mg/16, এটা তুমি সলভ করে নিও। তার মানে তোমার এখানে লম্ব প্রতিক্রিয়া বল mg আর নাই, এটা কমে গেছে, কমে গেছে। তো এটা তোমার হবে সঠিক উত্তর, এটা হবে ইয়েস। চমৎকার একটা প্রবলেম তোমাদেরকে আমি সলভ করে দিলাম। দেখো রোটেশনের যে সকল ফর্মুলা তোমরা যা যা শিখেছো, যা যা কনসেপ্ট সব একটা প্রশ্নের মধ্যে চলে এসছে। বলো বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। তো স্টুডেন্ট ভালো থাকো সবাই, সবাইকে সালাম আদাব নমস্কার, ভালো থাকো, বাই।